হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং জোর কদমে তোমাদের নিটের প্রিপারেশন চলছে। আজকের এই ভিডিওটা স্পেশালি নিট অ্যাসপিরেন্টদের জন্য, কিভাবে নিটে 180তে 180 স্কোর করা, হ্যাঁ 180তে 180 স্কোর করা সম্ভব, আমরা সেই ব্যাপারেই ডিসকাস করব। এক বছর বা দু বছর, এক বছর বলবো না, 2-3 বছর আগেও এরকম একটা চিন্তাভাবনা ছিল যে ফিজিক্সে 150 একটা ভালো স্কোর, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 600-630 যেখানে সেফ নয় জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, সেখানে ফিজিক্সে কিন্তু 140-150 খুব একটা সেফ হবে না, তাই না? তো 180 টার্গেট করতে হবে এবং 180 পাওয়া সম্ভব। 180 এর আগে ক্যান্ডিডেটরা পেয়েছে, অতএব মানে অ্যাচিভ করা যাবে না এরকম কিছু নয়। প্রথমে এই সাইকোলজিতে আমাদেরকে আসতে হবে যে হ্যাঁ এটা সম্ভব। যদি এটা মন থেকে না মানতে পারো তাহলে তো প্ল্যান করার, মোটিভেট করার কোনো মানেই হয় না। তোমার সবচেয়ে বড় মোটিভেশন তুমি নিজে খাটবে, তুমি নিজে পড়বে, অতএব তুমি সেই ফলটা ডিজার্ভ করো যে তুমি 180তে 180 নিটে ফিজিক্সে স্কোর করতে পারবে। অবভিয়াসলি বায়োলজি এবং কেমিস্ট্রি ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। বায়োলজিতে তো কিছুই ছাড়া যাবে না, কেমিস্ট্রি স্কোরিং সাবজেক্ট, এনসিইআরটি বেসড পড়াশোনা করতে হবে। তো সাবজেক্টের টিচাররা তোমাদেরকে গাইড করবেন যে কিভাবে বায়োলজি এবং কেমিস্ট্রিতে ভালো স্কোর করতে হবে, পুরো মার্কস পাওয়া সম্ভব। আজকে আমরা শুধুমাত্র ফিজিক্স নিয়ে ডিসকাস করব যে নিটের ফিজিক্সে কি করে 180তে 180 পাবো। আমাদের হাতে 5 মাস সময় আছে এবং এই 5 মাসে কি এই প্রিপারেশনটা করা সম্ভব? যদি আমি আজকের থেকে শুরু করি তাহলে চলো দেখা যাক যে 180তে 180 কি করে পাওয়া সম্ভব, কি কি স্টেপস আমাকে ফলো করতে হবে এবং সেটা কনসিস্টেন্টলি করতে হবে। খুব বড় ব্যাপার নিটের ক্ষেত্রে কনসিস্টেন্সিটা, ঠিক? আজকে পড়লাম, কালকে একটু লুজ দিয়ে দিলাম, 7 দিন পড়লাম, 8 দিন একটু লুজ দিয়ে দিলাম, এটা কিন্তু নয়। ফিজিক্সে 180তে 180 পাওয়া এই জন্যই সম্ভব কারণ নিটের ফিজিক্স, তোমরা যদি লাস্ট কয়েক বছরের ট্রেন্ড দেখো, নিটের ফিজিক্সে মানে পরীক্ষার সময় বসে সলভ করা সম্ভব না এরকম কোনো অজানা প্রবলেম আসে না। এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। যেইতে এরকম একটা প্রশ্ন, দুটো প্রশ্ন যেই মেন্সে চলে আসতে পারে, যে ক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ এই প্রবলেমটা যদি আগে সলভ না করা থাকে তাহলে হয়তো ওই সময়ের মধ্যে ওই ফ্রেম অফ মাইন্ডে হয়তো আমি করতে পারলাম না। কিন্তু নিটে এরকম কোনো প্রবলেম থাকতে পারে না যদি আমার পুরো সিলেবাসটা খুব ভালো করে পড়া থাকে, অজানা হলেও আমি সেটা সলভ করতে পারবো না, ঠিক? তাহলে প্রথম দেখে নিই, আমাদের টার্গেট হচ্ছে 180 আউট অফ 180, আমাদের হাতে আছে 5টা মাস। কি করব? প্রথম, হোয়াট ইজ নিট? নিট আমরা সবাই জানি, নিট হচ্ছে মানে নিটের অ্যাসপিরেন্টদের কাছে হোয়াট ইজ নিট এই প্রশ্নটা মানে প্রশ্ন করাটাই খুব অপ্রাসঙ্গিক, কিন্তু তবু আমি এই জিনিসটা লিখেছি, হোয়াট ইজ নিট। নিট আমাদের এমন একটা পরীক্ষা যেখানে আমরা কিনা এমবিবিএস বা বিডিএস এর জন্য নিজেকে কোয়ালিফাই করে এমবিবিএস বা বিডিএস পড়াশোনা করতে পারি। এবং নিটের প্রশ্ন মূলত এনসিইআরটি বেসড হয়, তো এনসিইআরটিটাকে একদম নখদর্পণে রাখতে হবে এবং নিটের জন্য সেইভাবে প্রিপারেশন করতে হবে। এনসিইআরটির লাইনের ভেতরের পড়াশোনাগুলো করতে হবে, বিটুইন দ্য লাইন্স, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এনসিইআরটি খুব পাতলা একটা বই, কিন্তু সেই দুটো লাইনের মাঝেও যে কিছু কথা বলা থাকে সেই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এনসিইআরটি এক্সাম্পলার, এনসিইআরটির প্রবলেমস এইগুলো সলভ করতে হবে। আমি ফিজিক্সে দেখেছি এনসিইআরটি থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, ফিজিক্সে, আমি কেমিস্ট্রি বা বায়োলজির কথা বলছি না, ফিজিক্সে এনসিইআরটি থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তাই এনসিইআরটি এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে নিটের ক্ষেত্রে, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও আমরা বেসিক্স থেকে সরে যাই যে আর কি বই করা যায়, আরও কোন প্রবলেম সেট করা যায়, আমরা ডিফিকাল্টি লেভেলটাকে ভুলে যাই। অনেক সময়
প্রিপারেশন করতে গিয়ে আমরা বেশি ডিফিকাল্ট প্রবলেমে চলে যাই, যেটা কিন্তু হয়তো নিটের জন্য প্রাসঙ্গিক নয়। নিটের রিকোয়ারমেন্টটা কি এটা আমাদের সবার আগে ভালো করে বোঝা দরকার। নিটের রিকোয়ারমেন্টটা কি, টাইপ অফ দ্য এক্সাম, অফলাইন এক্সাম, অনলাইন এক্সাম, আমি এইসব বলার জন্য টাইপ অফ দ্য এক্সাম লিখিনি। টাইপ অফ দ্য এক্সাম এটা সবার আগে বুঝতে হবে প্রফেশনটাকে। ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এই দুটো প্রফেশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা যদি বুঝি, তাহলে জেই আর নিটের যে প্রিপারেশনটা আলাদা হয় এইটাও আমরা ভালো করে বুঝতে পারবো। আমি একটা সিচুয়েশন বলছি, একজন ইঞ্জিনিয়ারকে বলা হলো তোমাকে একটা সফটওয়্যার ডেভেলপ করে দিতে হবে 15 দিনের মধ্যে, যেটা কিনা একটা ব্যাংক ব্যবহার করবে, এখানে সেফটি এবং সিকিউরিটি একটা সাংঘাতিক ইস্যু, তো তোমাকে 15 দিনের মধ্যে এই সেফটি সিকিউরিটি মাথায় রেখে একটা অ্যাপ তোমাকে তৈরি করতে হবে। তো 15 দিন পর যদি সেই ইঞ্জিনিয়ার বলেন যে না আমি এখনও স্যাটিসফাইড নই বা আমি এখনও কাজটা শেষ করতে পারিনি, আমার আরও 7 দিন সময় লাগবে সফটওয়্যারটা ডেভেলপ করতে, কোনো সমস্যা নেই। তার মানে ইঞ্জিনিয়ারিংয়ে মূল ব্যাপারটা কিন্তু সময় নয়, ইঞ্জিনিয়ারিংয়ে মূল ব্যাপারটা হচ্ছে অ্যাকিউরেসি, যেটা জেইতেও তাই। তোমাকে অ্যাকিউরেট আনসার করতে হবে, সব আনসার করতে হবে নট নেসেসারি। কিন্তু ডাক্তারিতে এরকম একটা সিচুয়েশন বলি, এক্ষুনি একটা পেশেন্টকে অ্যাডমিট করা হলো, তুমি এইরকম পেশেন্ট এরকম কেস আগে সলভ করনি, আগে ট্রিট করনি, তো তুমি ওইখানে বসে কি বলতে পারো যে আজকে উনি অ্যাডমিটেড থাক, আমি ভাবনা চিন্তা করি কিভাবে কি ট্রিট করা যায়? বলতে পারো না। তার মানে এখানে টাইম একটা বিশাল বড় ব্যাপার। অ্যাকিউরেসি, অবশ্যই অ্যাকিউরেসি ম্যাটার করে, কিন্তু এই যে এমবিবিএস যে কোর্সটা, এই কোর্সটায় কি হয়, তোমাকে মোটামুটিভাবে থরো একটা নলেজ দেওয়া হয়, মানে হাঁটু ব্যথার থেকে ক্যান্সার পর্যন্ত তুমি সব কিছুর সিমটমস জানবে। হ্যাঁ, তোমার কাছে রেফার করার অপশান থাকবে, কিন্তু বেসিক জিনিসটা তোমাকে জানতে হবে, বেসিকটা তোমাকে সব কিছু জানতে হবে। তো নিটের টাইপটাও কিন্তু ঠিক তাই। নিটের টাইপটা কি, তোমাকে সব জানতে হবে। যেইতে যেমন আমরা বলতে পারি যে হাতে 2 মাস সময় আছে, এই চ্যাপ্টারটা যদি আমি নাও করি, তাহলে বাকি চ্যাপ্টারগুলো দিয়ে যদি আমি মোটামুটি 20টা প্রশ্ন সলভ করতে পারবো, এরকম যদি আমি একটা প্রিপারেশন করতে পারি, বা 18টা প্রশ্ন আমি অ্যাকিউরেটলি সলভ করবো এরকম প্রিপারেশন করতে পারি, তাহলেও কিন্তু ভালো র্যাঙ্ক করা সম্ভব। এইটা কিন্তু আমি নিটে বলতে পারবো না যে তুমি ওয়েভটা ছেড়ে দাও বা ফ্লুইড মেকানিক্স ছেড়ে দাও, বাকি জিনিসটা খুব ভালো করে প্রিপেয়ার করো, তাহলে তুমি খুব তুমি র্যাঙ্ক সিকিউর করতে পারবে, একটা ভালো র্যাঙ্ক সিকিউর করতে পারবে। কেন? তার কারণ হচ্ছে আজকে মার্কসের রেঞ্জটা যদি তোমরা দেখো 650-র ওপর আমাদের চিন্তাভাবনা করতে হবে, 670, 680, 720-তে পরীক্ষা। তার মানে এখানে পরীক্ষার সময় আমি কি এরকম কিছু অ্যাফোর্ড করতে পারি যে আমি 2টো চ্যাপ্টার জানিই না, এখান থেকে যদি খুব সহজ প্রশ্ন আসে আমি সলভ করতে পারবো না? এই লাক্সারিটা কিন্তু নিটে দেখানো যাবে না, ঠিক আছে? তাহলে নিটে আমাকে বেসিক্স সবটা জানতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট, নিটে চ্যাপ্টার বেস করে আমাকে অনেক সময় অনেক স্টুডেন্টস প্রশ্ন করে যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কোনটায় ওয়েটেজ বেশি থাকে। ওয়েটেজ বেশি কম হয়তো টু সাম এক্সটেন্ট বলা যায়, কিন্তু যে চ্যাপ্টারটাকে আমি বাদ দেব সেখান থেকে যদি একটা এমসিকিউ আসে, আমার কিন্তু 4 নম্বর চলে গেল। আমি যদি এরকম 3টে ছোট ছোট চ্যাপ্টার বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার 12 মার্কস চলে গেল। 12 মার্কস আমি অ্যাটেম্পটই করতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি বেসিক্সটা মোটামুটি ঠিক রাখি, খুব ডিটেলে না পড়ি, খুব কঠিন প্রশ্ন সলভ না করি, আমি তাও ওই 3টে প্রশ্নের সলিউশন করতে পারবো। কারণ নিটের ডিফিকাল্টি লেভেলটা কিন্তু অনেকটাই কম। ফিজিক্সে নিটের ডিফিকাল্টি লেভেল জেইর সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না। তাই আমি প্রথম কথা বলবো যে পুরো সিলেবাসটা পড়তে হবে, কোনো রকম সিলেক্টিভভাবে পড়াশোনা করা একদম যাবে না। চলে আসছি পরের প্রসঙ্গে। পরের প্রসঙ্গটা হচ্ছে হাউ টু ক্র্যাক। আমরা জানি পড়াশোনা করতে হবে, মার্কস তুলতে হবে, এবং এই পড়াশোনা করা, মার্কস তোলা, এটা তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু এটার একটা পার্টিকুলার মেথডে পড়াশোনা করতে হবে, সেটা আমি পরের স্লাইডে ডিসকাস করব। কিন্তু শুরুর আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা, কাট ডাউন দ্য কাট অফ।
আমাদের মাথাতে আসে স্যার কাট অফ মার্কস কত যাবে, 600, 620, 630, স্যার কাট অফ কত যাবে? প্রথম প্রশ্ন, কাট অফ স্যার কত যাবে? আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কাট অফ নিয়ে যদি তোমার চিন্তা থাকে তাহলে তোমার নিট হবে না। কারণ তুমি চিন্তাই করছো যে মিনিমাম কি দরকার। তো যখন চিন্তা করছো মিনিমাম কি দরকার, তখন মিনিমামের থেকে কমটাই আসবে। এবং মিনিমামটা তো একটা অ্যাজাম্পশন। আগের বার যদি 620 থাকে, এবার 635 হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তো তুমি 620 প্রিপারেশন নিলে, সবচেয়ে ভালো আমি ধরে নিচ্ছি তুমি 620 পেলে, এইবারের জন্য কাট অফ গেল 622, তোমার সিলেকশন হবে না। তো সবার আগে মাথার থেকে এই কাট অফের চিন্তাভাবনাটাকে দূর করতে হবে। তুমি সমাজের 1 নম্বর একটা প্রফেশনের কথা ভাবছো, যেটা শুধুমাত্র প্রফেশন নয়, সেখানটায় তুমি মিনিমামের কথা কি করে ভাবতে পারো? দেন ইউ are not eligible to be a doctor if you are thinking about the cut-off. তুমি সবচেয়ে ওপরের জিনিসটা ভাবছো, তাই তোমাকে ভাবতেও হবে 720 আউট অফ 720। ভাবনা চিন্তাটাকে যদি ওইখানে রাখো তাহলেই কিন্তু তোমার সিলেকশন পসিবল। অথবা তুমি যদি কাট অফ নিয়ে চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু তোমার সিলেকশন হবে না। তো প্রথম কথা মাথায় রাখতে হবে যে কাট অফটাকে মাথার থেকে বাদ দিতে হবে। আমি লিখেছি কাট ডাউন দ্য কাট অফ। কাট অফের চিন্তাভাবনা আজকের থেকে পণ করে নাও যে কাট অফের চিন্তাভাবনা কেউ করবে না। যে কাট অফ কত যাবে, আমি পড়াশোনা করব 720-র জন্য, আমি পড়াশোনা করব ফিজিক্সে 180 আউট অফ 180-র জন্য, আমি পড়াশোনা করব, আমি অ্যাচিভ করব। তার মেথডস আসছে। এখানটায় আমি একটা ফিজিক্সের কনসেপ্ট ডিসকাস করেছি, রেজোনেন্স এফেক্ট। তো এখন আমি ধীরে ধীরে মেথডের মধ্যে ঢুকছি। দেখো, রেজোনেন্সে যারা ক্লাস 12-এ পড়ো বা 11-এও সাউন্ডে রেজোনেন্স আছে ওয়েভে, আর 12-এ আছে হচ্ছে এসিতে রেজোনেন্সের উল্লেখটা তোমরা পাবে। তো সেখানটায় কি হয়, রেজোনেন্সে আমি সেম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি। ঠিক আছে, মানে ব্যাপারটা কীরকম, যে আমি কিন্তু ভোল্টেজটাকে ফিক্স রাখছি, কারেন্টটাকে ম্যাক্সিমাইজ করছি। কিভাবে না, ক্যাপাসিটিভ ইম্পিডেন্স আর ইন্ডাকটিভ ইম্পিডেন্স এই দুটো যদি সমান হয়ে যায়, অর্থাৎ যদি আমার রিঅ্যাকটেন্সটাকে মিনিমাইজ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমি রিঅ্যাকটেন্স বাধা, এই বাধাটাকে যদি আমি মিনিমাইজ করতে পারি, তাহলে কিন্তু আমি সেম এফেক্ট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া সম্ভব। আমি যদি এটাকে আমাদের ডেইলি লাইফে ভাবি, তাহলে ইনপুটটা কি, পড়াশোনা করা, খাটনি করা, আউটপুটটা কি, রেজাল্ট। তো আমি আজকে 10 ঘন্টা পড়ছি, যা রেজাল্ট হবে 12 ঘন্টা পড়লে বেশি রেজাল্ট হবে, আর একটু ভালো রেজাল্ট হবে। এইভাবে কতক্ষণ বাড়াবো, এইভাবে আমি কতক্ষণ বাড়াতে পারবো? একটা সময় হবে যে আমি পড়াশোনা করছি, স্যার বই নিয়ে বসে আছি কিন্তু মাথায় কিছু ঢুকছে না, বিকজ দ্যাট ইজ ইউর স্যাচুরেশন লেভেল। আমাদের প্রত্যেকটা মানুষের একটা স্যাচুরেশন লেভেল থাকে, তারপর স্যাচুরেশন লেভেল ক্রস করে গেলে আমরা কিন্তু তারপর আর কিছু মানে মাথায় নিতে পারি না। তাহলে খালি ইনপুট বাড়িয়ে আউটপুট বাড়াবো, এই চিন্তাভাবনাটাকে রাখলে চলবে না। এখানটায় ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করানো দরকার। কার কার ফ্রিকোয়েন্সি, যে অসিলেট করছে আর যে ভাইব্রেশনটাকে দিচ্ছে। ঠিক আছে, মানে আমি যদি ফোর্সড অসিলেশন দিয়ে ভাবি, তাহলে যে পিরিয়ডিক ফোর্সটা যেটা বারবার এসে ধাক্কা দিচ্ছে, এর যে ফ্রিকোয়েন্সি এবং যে অসিলেট করছে তার ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে, তাহলেই রেজোনেন্স হবে। অর্থাৎ আমি সেম ফোর্স দিয়ে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পাবো। তাহলে এখানটায় পিরিয়ডিক ফোর্সের কাজ হচ্ছে আমরা সেই পুশটা দেব, ওকে। এবং তুমি হচ্ছে সেই অসিলেটিং অবজেক্ট যাকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড গেইন করতে হবে। তো আমাদের যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায়, তাহলে আমরা কিন্তু ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পেতে পারবো, ম্যাক্সিমাম আউটপুট পেতে পারবো সেই 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে। 8 থেকে 10 ঘন্টা যদি কনসিস্টেন্টলি মেথডিক্যালি পড়াশোনা করা যায়, নিটে খুব ভালো রেজাল্ট করা সম্ভব। এবং
আমি যদিও মেধা তত্ত্বে বিশ্বাস করি না, আমি মনে করি প্রত্যেকটা মানুষই মেধাবী। যদি কেউ মানুষ হয়ে জন্মায় তার পক্ষে মেধাহীন হওয়া সম্ভব নয়। তবু আমরা মেধা ব্যাপারটাকে যেভাবে ইউজ করি সেটা হচ্ছে, আমি মনে করি বেসিক্স। কারো বেসিক্স ক্লিয়ার, কারো বেসিক্স একটু দুর্বল। যার দুর্বল তার নতুন একটা কিছু রপ্ত করতে, নতুন একটা কনসেপ্ট রপ্ত করতে একটু সময় বেশি লাগে। আর যার বেসিক্স খুব ভালো, সে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে পারে এবং সে একটা নতুন জিনিসকে খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারে। এটাকে মেধা হিসাবে চালানো হয়, আমি মেধা বলছি না। আমি বলছি যার বেসিক্স খুব ক্লিয়ার আর যার বেসিক্স খুব একটা ক্লিয়ার নয়, এদের দুজনের জন্যই আমি বলছি যে 8 থেকে 10 ঘন্টা এফোর্ট যথেষ্ট, কিন্তু সেটা খুব মেথডিক্যাল হওয়া দরকার। অবশ্যই যার বেসিক্সে সমস্যা আছে তাকে প্রথমে বেসিক্সের উপর কাজটা করতে হবে। মানে আমি বলতে চাইছি, ধরো তোমার ইন্টিগ্রেশনটা খুব একটা ভালোভাবে বোঝা নেই বা ডিফারেন্সিয়েশনটা খুব একটা ভালোভাবে বোঝা নেই, এবার তোমার এসএইচএম এর প্রবলেম করতে সমস্যা হচ্ছে বা ম্যাগনেটিক এফেক্টের প্রবলেম করতে সমস্যা হচ্ছে। এবার তুমি দিনে 20টা করে এমসিকিউ করতে বা 25টা এমসিকিউ করতে, এখন তুমি সেটাকে বাড়িয়ে বলছো যে না আমার তো ভালো হচ্ছে না, আমি 40টা এমসিকিউ করার চেষ্টা করি। এফোর্টটাকে বাড়াচ্ছ। এই এফোর্টটাকে বাড়ানোর আগে ভাবতে হবে যে আমি দেওয়াল ঠেলছি না তো, কারণ আমার সমস্যাটা তো ইন্টিগ্রেশনে, আমার সমস্যা তো ডিফারেন্সিয়েশনে। তো আমি 20টা প্রবলেম করতে গেলে যে প্রবলেমটা ফেস করব, যে ডিফিকাল্টিটা আমি ফেস করব, 40টা প্রবলেমের সেই ডিফিকাল্টি লেভেলটা আরও দুগুণ হয়ে যাবে। এবং যখন তুমি প্রচণ্ডভাবে ইনপুট দিচ্ছ, প্রচণ্ডভাবে খাটনি করছো, কিন্তু সেই অনুপাতে তুমি রেজাল্ট পাচ্ছ না, তখন কিন্তু তুমি হতাশ হবে, ফ্রাস্ট্রেটেড হবে। একটা সময় এসে মনে হবে না, ফিজিক্স জিনিসটা আমার জন্য নয়, নিট আমার জন্য নয়। তাই জন্য সবচেয়ে আগে প্রবলেমটাকে ডিটেক্ট করা দরকার, যে আমার যে নিউমেরিক্যাল হচ্ছে না বা এমসিকিউ আমি সলভ করতে পারছি না, এর রুট কজটা কি। 10টায় হচ্ছে না মানে 20টায় হয়ে যাবে তার কোনো কারণ নেই। 10টা কেন হচ্ছে না? আমরা প্রবলেম সলভ করি, যারা পড়াশোনা করি আমরা প্রবলেম সলভ করি। খুব কম স্টুডেন্টস আছে যারা সেই প্রবলেম সলভটাকে আবার অ্যানালিসিস করে। তো এই অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে রেজোনেন্স তখনই পাওয়া সম্ভব, মানে মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট তখনই পাওয়া সম্ভব যদি আমার মেথডটা ঠিক হয়, যদি আমাকে যে পড়াচ্ছে, আমি যে গাইডেন্সটা পাচ্ছি তার সাথে আমার ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে। কেমন? তো সেই ফ্রিকোয়েন্সি ম্যাচটা কিন্তু তোমাদেরকে খুঁজে নিতে হবে। আমাদেরকে জানাও কি সমস্যা হচ্ছে, আমরা অ্যাকর্ডিংলি, তোমরা যেটা জানো যে এসওই বাংলা শুধু তোমাদের জন্য, এবং এসওই বাংলা কিন্তু নিজের স্ট্র্যাটেজিতে চলে না। আমিনুর স্যার বারবার বলেন এসওই বাংলা চলে তোমাদের স্ট্র্যাটেজিতে। তো এইটা আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ওয়্যার ইউ ক্যান সেট ইয়োর ফ্রিকোয়েন্সি, নট আওয়ার্স। আমাদের ফ্রিকোয়েন্সি মতন তোমাকে পড়াশোনা করতে হবে না, তোমাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা পড়াবো। তো ফিডব্যাক খুব ইম্পর্ট্যান্ট, এবং নিজের প্রবলেমটাকে ডিটেক্ট করা, নিজের স্ট্রেংথ এবং নিজের উইকনেসকে চিনতে পারাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সফল হওয়ার জন্য সব কিছুতে স্ট্রং হওয়া দরকার নেই, কিন্তু আমাকে চিনতে হবে যে আমার স্ট্রেংথ কোনটা আর আমার উইকনেস কোনটা। এই একটা জিনিস আমি সব মোটিভেশনাল ভিডিওতে দেখি, স্মার্ট ওয়ার্ক নাকি হার্ড ওয়ার্ক। অবশ্যই স্মার্ট ওয়ার্ক, কিন্তু আমি এখানটায় একটু আলাদাভাবে বলবো যে ওয়ার্ক হার্ড স্মার্টলি, ওয়ার্ক হার্ড স্মার্টলি, ডু নট ডু দ্য স্মার্ট ওয়ার্ক হার্ডলি, সেটা তো সাংঘাতিক ব্যাপার। বাট হার্ড ওয়ার্ক স্মার্টলি দুটোই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। স্মার্ট ওয়ার্ক মানে আমরা ভাবি যে 10 ঘন্টার কাজ 3 ঘন্টায় হয়ে যাবে যদি আমি খুব সাংঘাতিক কিছু প্ল্যান করি। না, আমি আজকে যে প্ল্যানটা নিয়ে এসেছি, ফাইনালি যে জায়গাটায় আমি যাব, তারপর আমি এটা কখনোই ক্লেম করছি না যে তোমরা এইভাবে পড়ো 10 ঘন্টার পড়া 3 ঘন্টায় হয়ে যাবে। না, 10 ঘন্টা তোমাকে পড়তেই হবে। 8 থেকে 10 ঘন্টা যেটা তুমি এফোর্ট দিতেই হবে। যদি এখনও না দিয়ে থাকো, আজকে থেকে, এই মুহূর্ত থেকে দিতে হবে। কিন্তু সেটা স্মার্টলি কিভাবে 8 থেকে 10 ঘন্টা আমি ইউজ করব, কিভাবে আমি আমার এফোর্টটাকে ইউটিলাইজ করব টু ম্যাক্সিমাইজ দ্য আউটপুট, সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক।
হার্ডওয়ার্কের অপশন স্মার্ট ওয়ার্ক নয়, এটা ভালো করে বুঝতে হবে। হার্ডওয়ার্কটাকে স্মার্টলি করতে হবে, তাহলেই কিন্তু ওই রেজোনেন্স এফেক্ট বা ম্যাক্সিমাম আউটপুট পাওয়া সম্ভব। এইবার চলে আসছি স্মার্ট ওয়ার্কের মূল জায়গাটায়, যে জায়গাটার জন্য, যে মেথডটার জন্য মূলত এই ভিডিওটা করা তোমাদের জন্য, নিট অ্যাসপিরেন্টদের জন্য, যে পড়াশোনা তো করছি কিন্তু কি হবে আমি জানি না। এবং এক্ষেত্রে একটা খুব বড় জিনিস কি জানো তো, ভয়। ভয় আমরা কোন জিনিসগুলোতে পাই? যে জিনিসগুলোতে আমি অভ্যস্ত নই সেটাতে আমি ভয় পাই। আমি আচ্ছা স্টুডেন্টদের এই এক্সাম্পলটা দিই যে আমরা তো বেশিরভাগ সবাই চিকেন মাটন খাই। এবার যদি একটা পাঁঠা নিয়ে এসে আমাকে বলে যে পাঁঠাটাকে কাটো, আমি কি কাটতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ আমি কোনো দিন কাটিনি, আমার ভয় লাগবে। আমি ওই দৃশ্য দেখি না, আমি জাস্ট বাজার থেকে মাটনটা কিনে নিয়ে আসি, তো আমি কিন্তু কাটতে পারবো না। কিন্তু কেউ যদি আমাকে এখন বলে যে তোমাকে এখন ব্রাশ করতেই হবে, আমার একটু অদ্ভুত লাগবে যে সন্ধেবেলায় এখন আমি ব্রাশ কেন করব। কিন্তু ব্রাশ আমি করে নিতে পারবো, আমার কোনো ভয় লাগবে না। কেন? কারণ আমি রেগুলার করি। ঠিক একই রকমভাবে আমাদের যে সাইকোলজিটা কাজ করে সেইটা ভালো করে বুঝতে হবে। তুমি নিট পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি ওয়েল প্রিপেয়ার্ড, তারপরেও তুমি জানো না যে তোমার পরীক্ষাটা ভালো হবে কি না। যারা রিপিটার্স তাদের ক্ষেত্রে এটা ভীষণ একটা সমস্যা। প্রিপারেশনের থেকেও সাইকোলজি একটা বিশাল বড় সমস্যা, যে আমি বাবা মার টাকা খরচ করালাম, আমি আমার জীবন থেকে একটা বছর ইনভেস্ট করলাম, এবং এই 3 ঘন্টা আমার জীবন ঠিক করে দেবে যে আমার জীবনটা কোন দিকে যাচ্ছে। আমি কি সত্যিই ডাক্তার হতে পারবো, নাকি এই 1 বছরটাকে একটা ইয়ার ড্রপ হিসাবে কনসিডার করা হবে। আমার বন্ধুরা তো অন্যান্য কলেজে পড়াশোনা করছে। রিলেটিভস খুব সাংঘাতিক জিনিস। রিলেটিভসরা জিজ্ঞেস করছে, কিরে তোর ছেলে কি করছে, তোর মেয়ে কি করছে, আচ্ছা নিটের প্রিপারেশান, ওই রেজাল্টের দিন আবার ফোন, কিরে কত র্যাঙ্ক হলো। এইটা একটা সাংঘাতিক সাইকোলজিক্যাল প্রেশার তোমাদের উপর কাজ করে, আমি নিজে ফিল করতে পারি। তো এই ভয়টাকে জয় করব কিভাবে? শুধু যদি বলি আই ক্যান, আই উইল, তাহলে কি হয়ে যাবে? না, কি করে হবে? তোমার সাবকনসিয়াস মাইন্ড জানে ইউ কান্ট, কারণ তুমি কোনোদিন করোনি, কিভাবে করবে? ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে বাড়িতে রেগুলার পরীক্ষা দেওয়া, এবং ওই মেথডে এবং ওই ফরম্যাটে পরীক্ষা দেওয়া। তাতে করে কি হবে? তাতে করে ব্যাপারটা ওই দিনে প্রতিদিন ব্রাশ করার মতন হয়ে যাবে, প্রতিদিন ব্রাশ করার মতন হয়ে যাবে। ঠিক আছে? প্রতিদিন যেরকম ব্রাশ করি তাই আরেকবার ব্রাশ করতে আমার ভয় লাগে না, ঠিক সেরকম প্রতিদিন যদি আমি 70 মিনিটস, ধরো ফিজিক্সের জন্য 70 মিনিটস আছে, 70 মিনিটসে 45 MCQ সলভ করি, তাহলে পরীক্ষার দিন গিয়েও আমার মনে হবে যে কি এমন চাপ, যে কাজটা রেগুলার লাস্ট 5 মাস ধরে করে আসছি সেই কাজটাই করতে হবে। এবং তোমরা কিন্তু MCQ সলভ করো, আমি জানি, সেটাই আমি বলছি, একটু মেথডিক্যালি সেটা করার চেষ্টা করো। দেখো, আমি যদি ধরে নিই ফিজিক্সের জন্য তোমার 70 মিনিটস তুমি অ্যালট করবে, 70 to 75 মিনিটস, এবং এতে সলভ করতে হবে 45 কোয়েশ্চেনস। এখানটায় এর মধ্যে 45টা কোয়েশ্চেন পড়তে হবে, সলভ করতে হবে, এবং ওএমআর শিটে বাবল করতে হবে। খুব সহজ কাজ নয়। প্রশ্নগুলো হয়তো সহজ, কিন্তু টাইম ফ্রেমে ফেললে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক টু ডু। তাহলে কি করব? আমি প্রত্যেক দিন ডেট দেব, যেমন আজকে 1 ডিসেম্বর, কালকে 2 ডিসেম্বর, এরকম একটা ডায়েরি মেনটেন করবে সবাই। ডায়েরি বা একটা কপি এরকম মেনটেন করবে। আজকে আমি পড়ছি মোশন, কালকে আমি করলাম ভেক্টর, বা মোশনের কন্টিনিউয়েশনও চলতে পারে। আমার টার্গেট হবে আমি 70 মিনিটসে 45 MCQ করব। এই 70 মিনিটসটাকে আমি বাড়াবো না, প্রতিদিন 70 মিনিট MCQ সলভ করব। তাহলে প্রথম দিন তো আমি 45টা MCQ করতে পারবো না, পারলাম না, কোনো অসুবিধা নেই।
কতগুলো করতে পারলাম, যতগুলো ঠিক হলো আমি এখানটা কারেক্ট বলে একটা কলাম লিখেছি। এইখানে ধরো আমি 12খানা কারেক্ট করলাম, হ্যাঁ, তার মধ্যে আমি ধরো 3টে ভুল করলাম, আর আমি ধরো 5টা কোয়েশ্চেন আমি ছেড়ে দিলাম। তাহলে আমি অ্যাকচুয়ালি 20খানা কোয়েশ্চেন পড়তে পেরেছি 70 মিনিটসে, যেটাকে আমাকে নিয়ে যেতে হবে 45-এ। এবং এই দুটো জিনিস লেফট এবং ইনকারেক্ট এটাকে নিয়ে আসতে হবে 0-তে। এক্ষেত্রে আমি বলে রাখি, প্রথম 2 মাস খুব ফ্রাস্ট্রেটিং হবে। তুমি যদি কোনো চেঞ্জ, পজিটিভ চেঞ্জ নিজের জীবনে আনতে চাও, তার প্রথম কন্ডিশন হচ্ছে আনকমফোর্টেবল হতে হবে, আনকমফোর্টেবল সিচুয়েশনকে ফেস করতে হবে। আমি যদি মনে করি আমি সকালবেলায় ঘুম থেকে উঠব, ডিসেম্বর মাসে সকালবেলায় ঘুম থেকে ওঠা মুশকিল, কমফোর্টেবল নয়, তো তোমাকে প্রথম কাজ যেটা করতে হবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আমি আমার কমফোর্ট জোন থেকে বের হব। কমফোর্ট জোনে থেকে জীবনে কোনো পর্যায়ে সাফল্য পাওয়া যায় না। যে কোনো সেলিব্রিটি যারা সফল হয়েছে নিজের ফিল্ডে, তাদের জীবনী, তাদের ইন্টারভিউ যদি দেখো, তারা কিন্তু নিজেদেরকে আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলেছেন, সেই জন্য তারা আজকে সেখানে আছে যে তাদেরকে লোকজন চেনে জানে। তুমি যদি মনে করো যে আমি খুব কমফোর্টেবল থেকে নিটটা ক্লিয়ার করে ফেলবো, হবে না। তো প্রথম আজকে এটা, দ্বিতীয় জিনিস এটা অ্যাকসেপ্ট করো। প্রথম কি বলেছিলাম, কাট অফ নিয়ে ভাববো না। দ্বিতীয় বলছি যে আনকমফোর্টেবল সিচুয়েশনে নিজেকে ফেলতে হবে। আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলতে গেলে এখানটায় প্রথম খুব খারাপ লাগবে যে আমার টার্গেট 45টা ঠিক করব, সেখানে আমি অ্যাটেম্প্ট করছি 20টা, তার মধ্যে 12টা ঠিক আর 3টে ভুল। এবং এই জিনিসটা কিন্তু চলবে। তুমি এটায় একটা পজিটিভ গ্রোথ দেখতে পাবে 2 মাস পর থেকে। 2 মাস পর থেকে একটা পজিটিভ গ্রোথ দেখতে পাবে, তার আগেও দেখতে পাবে। হয়তো এটা 12 থেকে 13 হলো, 13 থেকে 15 হলো, খুব স্লো গ্রোথ, কিন্তু তুমি 2 মাস পর থেকে এর একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখতে পাবে। ঠিক যেটা দেখা যায় ডায়োডের ক্ষেত্রে, প্রথমে কিন্তু গ্রোথ থাকে না। তার মানে এই নয় যে ভোল্টেজটা বাড়ালে কোনোদিনই কারেন্ট পাওয়া যাবে না, পাওয়া যাবে। তোমাকে ডিপ্লিশিয়ান লেয়ারটাকে তোমাকে ভাঙতে হবে, না হলে কিন্তু সম্ভব না। তো যখন দেখছো যে আমি গ্রোথ পাচ্ছি না, মানে পরের দিন হয়তো এটা 12 ছিল, এটা 13 না হয়ে 10 হয়ে গেল, গিভ আপ করলে চলবে না। মাথায় রাখতে হবে ডিপ্লিশন লেয়ার ভাঙছে, গ্রোথ পাচ্ছি না, তাতে কি ডিপ্লিশন লেয়ারটা ভাঙছে, আমি আমার কমফোর্ট জোন থেকে বেরোচ্ছি। এইবার একটা সময় আসবে যখন আমি এই এক্সপোনেনশিয়াল গ্রোথটা চেক করতে পারবো, দেখতে পাবো চোখের সামনে যে হ্যাঁ 30টা 35টা অ্যাটেম্প্ট হচ্ছে, 40টা অ্যাটেম্প্ট হচ্ছে 2টো ভুল, 45টা অ্যাটেম্প্ট হচ্ছে 1টা ভুল, তারপর 45টাই ঠিক হবে। 45টা ঠিক কি করে হবে সেই জায়গাটায় আসছি, কিন্তু এখানটায় মাথায় রাখো ডোন্ট গিভ আপ। তাহলে 3 নম্বর পয়েন্ট বললাম। প্রথম, কাট অফ নিয়ে আজকের থেকে চিন্তা ভাবনা করা যাবে না। দ্বিতীয় বললাম নিজেকে আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলতে হবে। 3 নাম্বার, গিভ আপ করা চলবে না। এই 2 থেকে 2.5 মাসের প্রসেসে গিভ আপ করা চলবে না। এর থেকে আমি এই যে চার্টটা আমি দেখতে পাচ্ছি, এই চার্টটার থেকে আমি কি ফায়দা পাবো, কি লাভ হবে। প্রথম কথা, এই চার্টটা যখন আমি 3 মাস পরে দেখব, 4 মাস পরে দেখব, তখন আমি বুঝতে পারবো যে আমার কোন চ্যাপ্টারে কীরকম প্রিপারেশন। যেখানে আমার 20টা 22টা আছে, তাহলে সেই চ্যাপ্টারটাকে আমার রিভিশন করতে হবে। বিশাল বড় সিলেবাস, সেখানে কিন্তু পুরো সব চ্যাপ্টার রিভিশন করা সম্ভব নয়। এই চার্টটা আমাকে বলে দেবে যে আমার স্ট্রেংথ কোনটা আর আমার উইকনেস কোনটা। যে চ্যাপ্টারে আমি 40টা 42টা করে ঠিক করেছি, 45টা ঠিক করেছি, সেই চ্যাপ্টারটা আমার স্ট্রেংথ। আর যেখানে আমি 20টা 15টায় আটকে গেছি, সেটা আমার উইকনেস। তাহলে রিভিশন কোন চ্যাপ্টারে আমি জোর দেব, কোন চ্যাপ্টারটাকে আমি আরেকবার ঝালাই করব, সেটা এই চার্টটা আমাকে বলে দেবে। দ্বিতীয়, এখান থেকে আমি এই 70 মিনিটসের একটা প্র্যাকটিস করে ফেলছি, নিজের মাসেল মেমোরি তৈরি করে ফেলছি যে হ্যাঁ 70 মিনিটসে 45টা ঠিক উত্তর করা সম্ভব। এখন আমি বলিনি যে 45টা কিভাবে ঠিক করা সম্ভব, কিন্তু 70 মিনিটস আগামী 5 মাস প্রতিদিন তুমি 70 মিনিটস এমসিকিউ করো,
যখন নিটের শেষ 70 মিনিট বাকি আছে, কেমিস্ট্রি এবং বায়োলজি হয়ে গেছে, আমি আশা করব কেমিস্ট্রি এবং বায়োলজি দেওয়ার পর তুমি স্যাটিসফাইড। এবার যদি ফিজিক্সটা ঠিক হয়, তুমি মনে মনেই জানো যে আমার এবার সিলেকশন হয়ে যাবে, তখন কিন্তু তোমার আর ভয় লাগবে না। যে ভয়টার কথা শুরুতে বলেছিলাম, যে নার্ভাসনেস, আমার ফোকাসটা সরে যাচ্ছে যে আমি প্রবলেমটায় ফোকাসটা রাখবো নাকি আমি সিলেকশনে আমার কি হবে, আমার এই ভয়টা আমার মনের মধ্যে কাজ করবে, সেটা হবে না। কেন না, লাস্ট 5 মাস ধরে যে কাজটা করেছি সেটা আরেকবার করতে হবে। নিজেকে নিজে বলতে পারবে, কেমিস্ট্রি বায়োলজি হয়ে গেছে, টেক আ ডিপ ব্রেথ, নিজেকে নিজে বলো লাস্ট 5 মাস ধরে যা করেছি সেটা আর একবার করতে হবে। ভয়ের কোনো জায়গা থাকবে না। যদি ভয়টাকে জয় করতে পারো তাহলে কিন্তু যা প্রিপারেশন ঠিক সেই অনুপাতে রেজাল্ট হবে, তুমি আন্ডার পারফর্ম করবে না। তো স্মার্ট ওয়ার্কের মধ্যে প্রথম এস হচ্ছে স্টাডি চার্ট। এই স্টাডি চার্টটা প্রত্যেকে বানাও এবং এর এফেক্ট কি আমাকে জানাও। 7 দিন পর কি মনে হচ্ছে, 10 দিন পর কি মনে হচ্ছে, এবং 2 মাস পর তোমরা সেই এক্সপোনেনশিয়াল গ্রোথটা দেখতে পাচ্ছ কি না। ডোন্ট গিভ আপ। এবার চলে আসছি মেথডিক্যাল। এম, স্মার্টের এস হয়ে গেল এম। মেথডিক্যাল পড়াশোনা। মেথডিক্যাল পড়াশোনা ফিজিক্সের ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড, প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড। তো আমাকে চ্যাপ্টারের ক্রোনোলজি অনুযায়ী পড়তে হবে, প্রিপারেশনটা হবে ক্রোনোলজি অনুযায়ী, ঠিক আছে? মানে এটা বেশিরভাগ আমি রিপিটার্সদের ক্ষেত্রে দেখি যে 12টা হয়ে গেছে, 12 তো সদ্য পাস করলাম, 12টা মোটামুটি ঠিক আছে, কিন্তু 12-এর ধরো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এটা আমার ঠিকভাবে প্রিপেয়ার্ড নই, তবে শুরুই করে দিলাম ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট দিয়ে। বা আমি এসএইচএমে আমি খুব একটা কমফোর্টেবল নই, তো আগে এসএইচএমটা করে নিই, এটা করা যাবে না। চ্যাপ্টারগুলো যে ক্রোনোলজিতে আছে আমাকে সেই ক্রোনোলজিতে এগোতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে, আমি অন্য সাবজেক্টের ক্ষেত্রে জানি না, ফিজিক্সের ক্ষেত্রে এই ক্রোনোলজিটা মেনটেন করা খুব ইম্পর্ট্যান্ট। কারণ দেখো, মোশন আর ভেক্টর যদি খুব ভালোভাবে গ্রিপে থাকে তখন ফোর্সে অটোমেটিক তুমি লজ অফ মোশনে অটোমেটিক্যালি তুমি একটু এগিয়ে থাকবে, এগিয়ে শুরু করবে। তুমি অলরেডি ফোর্সগুলোকে স্প্লিট করতে জানো, তুমি অলরেডি কম্পোনেন্টস কীভাবে ভাঙতে হয়, এফ ইকুয়াল টু এম এ, হরাইজন্টাল এফএক্স কী হবে, এফ ওয়াই কী হবে, তুমি অলরেডি জানো। কিন্তু তুমি যদি হঠাৎ করে মনে করো যে না, নিউটনস ল থেকে তো 2টো প্রবলেম বা 3টে প্রবলেম আসে, তাহলে আমি নিউটনস লটা আগে করে নিই, ভেক্টর থেকে তো প্রবলেম একটা আসে বা আসে না, তো আমার ভেক্টর করার দরকার নেই। এইটা কিন্তু আমরা খুব বড় একটা ভুল করি, আমরা মেথডিক্যাল পড়াশোনা করি না, ঠিক? তাহলে পড়াশোনাটা আমাদেরকে মেথডিক্যাল করতে হবে, একটা ঠিকঠাক ক্রোনোলজি মেনটেন করতে হবে। এরপরে চলে আসছি অ্যানালিসিস। খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তোমরা বিভিন্ন জায়গায় মক টেস্ট দাও, আমাদের এখানেও মক টেস্ট দেবে। মক টেস্ট, এটা আমি আগের ইন্টারভিউতেও বলেছি, মক টেস্টটা তোমাকে ক্রিটিসাইজ করার জন্য নয়। মক টেস্টটা বাড়িতে বাবা মা ভালো বললেন বা বাবা মা বকলেন সেই জন্য কিন্তু টেস্ট নয়। টেস্টটা হচ্ছে অ্যানালিসিস করা, যে প্রিপারেশনটা কেমন হয়েছে, কোথায় মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছো। এবার যদি 100-তে 80-তে দাঁড়িয়ে থাকো, 100-তে যদি 80-তে দাঁড়িয়ে থাকো, এই 20 নিয়ে যদি তুমি না ভাবো যে এই 20 কেন পেলাম না, তাহলে 180-তে 180 পাওয়া সম্ভব নয়। কারণ তুমি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছো, ধরো 140-তে দাঁড়িয়ে আছো, দিস ইজ 180, আর এই 40 মার্কস নিয়ে তুমি চিন্তা ভাবনা করলে না। 140-তে দাঁড়িয়ে আছো, 140-তে দাঁড়ানোর পর তোমার মন ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। আমার বক্তব্য হচ্ছে এই মন ভালো লাগা খারাপ লাগার কোনো যুক্তিকতাই নেই। ভাবতে হবে এই গ্যাপটাকে নিয়ে, এই 40 নম্বর কেন ছাড়লাম, কোথায় ভুল করলাম, আর কি করলে এই 40 নম্বরের গ্যাপটা ফিল করা সম্ভব। নিজেকে নিজে প্রশ্ন করো, এতদিন যত পরীক্ষা দিয়েছো, যত এমসিকিউ সলভ করেছো, পরীক্ষা দেওয়ার পর কতবার সেই কোয়েশ্চেন পেপারটা নিয়ে বসেছো? যখন স্কুলে পরীক্ষা দিয়েছো, হাফ ইয়ারলি পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দেওয়ার পর কতবার সেই প্রশ্নটা নিয়ে আরেকবার বসেছো? পরীক্ষা দিয়ে এসে হয় খুব ভালো ফিল করেছো, নয় খুব মুষড়ে পড়েছো। কিন্তু কখনো পরীক্ষা দিয়ে আসার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটা করে না, যে
পরীক্ষার পর পেপারটা নিয়ে বসি যে আমি যেগুলো পারলাম না সেগুলো আমি কেন পারলাম না, ঠিক? তাহলে প্রথম এই অ্যানালিসিসে এই জায়গাটায় দেখতে হবে, এবং অ্যানালিসিসের জন্য আমাদের কিন্তু এই স্টাডি চার্ট আমাদেরকে হেল্প করবে। স্টাডি চার্টে এই যে প্রশ্নগুলো আছে যেগুলো ইনকারেক্ট এবং যেগুলো লেফট, এই জায়গাটায় কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। তাহলে যে এমসিকিউ বা যে স্টাডি মেটেরিয়াল থেকে তুমি সলভ করছো সেখানটা আলাদা আলাদা মার্ক করো, যেগুলো তুমি ভুল করেছো ক্রস দাও, যেগুলো তুমি ছেড়ে দিয়েছো সার্কেল করো। তাহলে যখন রিভিশন করবে তখন এই 12খানা কোশ্চেন আর করার দরকার নেই, কারণ এটা তুমি ফার্স্ট অ্যাটেম্পটে নিজের বুদ্ধিতে সলভ করতে পেরেছো। তোমার ফোকাসটা হবে এই জায়গাটায়। তো এই অ্যানালিসিসটাও কিন্তু আমরা স্টাডি চার্টের সাথে কম্পেয়ার মানে কানেক্ট করতে পারি। কেমন? তো যে কোনো পরীক্ষা দাও সেখানটায় তোমাকে অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট। এরপর স্মার্ট, SMART, আর স্ট্যান্ডস ফর রেগুলারিটি। আমাকে রেগুলার হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে, শরীর খারাপ হওয়া মানা। এই আগামী 5 মাসে প্রত্যেক দিন একই কাজ করে যেতে হবে, ঠিক আছে? মাথায় রাখতে হবে যখন কোনো একটা জায়গার থেকে ড্রপ জল পড়ে একটা পাথরের ওপর, কয়েক বছর পর সেই পাথরটাও ক্ষয় হয়ে যায়, কারণ সেই জলটা কনসিস্টেন্টলি পড়ছে। একটা জলের বিন্দু যদি একটা পাথরকে ক্ষয় করে দিতে পারে, তুমি মানুষ আর তোমার সামনে পাথর নেই, তোমার সামনে নিট আছে। তো রেগুলারিটি, কনসিস্টেন্সি, এই জিনিসটা কিন্তু বজায় রাখতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, টেস্ট। স্মার্ট টি এর লাস্ট কথা হচ্ছে টেস্ট। নিজেকে অনবরত পরীক্ষার মধ্যে ফেলতে হবে। আবার ফেরত চলে যাব সেই স্টাডি চার্টে, স্মার্টের S দিয়ে যেটা ছিল স্টাডি চার্ট, সেই স্টাডি চার্টে কিন্তু আমরা অ্যাকচুয়ালি টেস্ট দিচ্ছি। এবং টেস্টটা কিভাবে দেওয়া উচিত, নিট যেই সময় হয় ঠিক সেই সময় পড়াশোনাটা পরীক্ষাটা নেওয়া উচিত, নিজেকে নিজে পরীক্ষা নেওয়া উচিত। সাইকোলজিক্যালি ওই সময় ব্রেনটা যেন অপটিমাম লেভেলে কাজ করে। আমি এরকম দেখেছি, এটাও রিপিটার্সদের ক্ষেত্রে বেশি হয়, যেহেতু স্কুল থাকে না তাই তারা দিনের বেলায় অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে বা দুপুরবেলায় একটু ঘুমিয়ে নেয়। যখন তোমাদের নিট হয় তার আগে, অনেকটা আগে, জানুয়ারিতে তোমাদের স্কুল অফ হয়ে যায়। তো তোমরা কি করো, রাত জেগে পড়তে তোমরা কমফোর্টেবল, বেশিরভাগ স্টুডেন্টস রাত জেগে পড়তে কমফোর্টেবল, দিনের বেলায় ঘুমোও, দুপুরবেলায় ঘুমোও। এই যে অভ্যাসটা তোমরা করে ফেলছো, তার ফলে সমস্যাটা কি হয়, যেদিন নিট দিতে যাচ্ছ প্রথমবারের জন্য দুপুরবেলায় তোমাকে জাগতে হচ্ছে। তোমার ব্রেন দুপুরবেলায় রেস্ট নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে, তুমি দুপুরবেলায় ব্রেনটাকে কাজই করাও না লাস্ট 5-6 মাস যাবত। তো হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে ওই দিন হঠাৎ করে ব্রেনটা দুপুরবেলায় কাজ করতে শুরু করে দেবে? তাহলে টেস্ট মানে কিন্তু অনেক কিছু। টেস্ট মানে নিজেকে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি একটা অপটিমাম লেভেলে রাখা। তো যে আমি যখনই কোনো মক টেস্ট দেব এবং যখনই আমি এই স্টাডি চার্টের জন্য পরীক্ষা দেব, তখনই আমাকে মাথায় রাখতে হবে যে সেই টেস্টটা যেন একটা প্রপার সময় হয়, অর্থাৎ নিট যে সময় হয় দুপুরবেলায় ঠিক সেই সময় যেন হয়, এবং টেস্টের রেজাল্ট এবং তার অ্যানালিসিস যেন আমি প্রত্যেক দিন করি। আমি 70 মিনিটসের পরীক্ষা দিতে বলেছি, ফিজিক্স 70 মিনিট পড়তে বলিনি। 8 থেকে 10 ঘন্টা যদি তুমি পড়াশোনা করো, ফিজিক্স কি 70 মিনিট পড়লে হয়ে যাবে? না, ফিজিক্স তুমি 3 থেকে 4 ঘন্টাই পড়বে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো 3 থেকে 4 ঘন্টা যদি পড়ো, তার মধ্যে আমি ধরলাম 1 ঘন্টা তুমি থিওরি এবং এই ভিডিও লেকচার্স এই সমস্ত অ্যাভারেজে এই সময়টা রাখতে পারো। 70 মিনিটের একটা পরীক্ষা দিচ্ছ, বাকি যে 2 ঘন্টা থাকছে এই 2 ঘন্টা কিন্তু ওই 70 মিনিটের পরীক্ষাটার অ্যানালিসিস হবে। পারলাম না, কেন পারলাম না, ভুল করলাম, কেন ভুল করলাম, যেটা ভুল করলাম সেটা কি আমার সত্যি না পারার কথা ছিল? আমাদেরকে দিয়ে ডাউট ক্লিয়ার করাও। সেই ডাউট ক্লিয়ার করানোর পরে বা বইয়ে যে সলিউশনটা আছে সেই সলিউশনটা দেখো। অনেক সময় এরকম হয় সলিউশন দেখেও বুঝতে পারলাম না, তার জন্য একটা আলাদা মার্ক করো। প্রত্যেক সানডে যেগুলো পারিনি এবং যেগুলো ছেড়ে দিয়েছি গত 6 দিনে, প্রত্যেক রবিবার সেইগুলো নিয়ে বসো, যে আমি না পারার পরে অ্যানালিসিস করতে দেখেছিলাম যে এর সলিউশনটা এরকম, আমার মনে আছে তো,
কারণ ওইটা কিন্তু সহজাতভাবে তুমি পারোনি। প্রথম যে 12টা প্রশ্ন স্টাডি চার্টে আমি দেখি যে প্রথম যে 12টা প্রশ্নের উত্তর তুমি ঠিক দিয়েছিলে, এটা তোমার স্ট্রেংথ, আর এই 5 আর 3 এই 8 তোমার উইকনেস। তাহলে প্রত্যেক রবিবার নিজেকে টেস্ট নিতে হবে, প্রত্যেক সানডে বা যে কোনো একটা দিন সপ্তাহে ঠিক করে নাও যেখানে তুমি নিজেকে টেস্ট নেবে যে আমি যেগুলো পারিনি শিখলাম বা কারুর থেকে ডাউট ক্লিয়ার করালাম, সেইগুলো কি আমি এখন পারছি, আমার মাথায় কি রিটেইনড হচ্ছে। তুমি দেখবে 10 to 20% কিন্তু তাও রিটেইনড হয় না। তো সেই না পারা জিনিসগুলো এই 20 মিনিটের এই না পারা জিনিসগুলো তোমার সানডে তোমাকে আবার রিক্যাপ করতে হবে এবং আস্তে 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 মাথায় স্টোর করতে হবে। এখানটায় টাইমের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, 45 MCQs যদি আমি সলভ করতে চাই 70 মিনিটসে, প্রশ্ন পড়ে খুব কঠিন, অসম্ভব বলবো না, কিন্তু সত্যি কঠিন। আমরা আজকে 10-12 বছর পড়াচ্ছি, তাই যখন একটা প্রবলেম আমাদের সামনে আসে আমরা এই কাজটা করে ফেলতে পারবো। তোমার জন্য কঠিন কেন? আমার কাছে 10 বছরের একটা অভিজ্ঞতা আছে, তোমার কাছে সেটা নেই। আমি কোথায় এগিয়ে আছি, একটা প্রবলেমকে দেখা মাত্র আমি বুঝে যাই যে সলিউশনটা কিভাবে করতে হবে। তো তোমাকে এই অভিজ্ঞতাটাকে অর্জন করতে হবে। তো নিটের ডিফিকাল্টি লেভেলটা বোঝো এবং সেই অনুপাতে তুমি তোমার স্টাডি মেটেরিয়াল চুজ করো। সেই অনুপাতে আমি দিচ্ছি নিট, যেই মেইনস বা অ্যাডভান্সের পেপার সলভ করার কোনো মানে হয় না। আমি নিটের ডিফিকাল্টি লেভেল অনুযায়ী এমসিকিউজ সলভ করব এবং তাতে তুমি যে জিনিসটা দেখতে পাবে, টাইপ রিপিট হচ্ছে, কোয়েশ্চেন্স রিপিট হচ্ছে, গ্রাফিক্যাল প্রবলেম রিপিটস হচ্ছে। এবার যখন তুমি এমসিকিউতে এইখানটা সলভ করার সময় একটা সময় আসবে, ওই যে বললাম 2 মাস 2.5 মাস 3 মাস পর একটা সময় আসবে যে এটা না করার দরকার নেই, এর উত্তরটা সি হবে। বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফিক্যাল প্রবলেম এরকম হয় যে আমাদের মাথায়, আমাদের তো ভিজুয়াল মেমোরিটা স্ট্রংগেস্ট, তো এইটাই গ্রাফ হবে বা এইটাই ইকুয়েশন হবে। তো না সলভ করে জাস্ট কোয়েশ্চেনটাকে দেখে আমি করে নিতে পারবো, সলভ করতে পারবো। তো 45-এর মধ্যে 10খানা কোয়েশ্চেন যদি আমি এরকম দেখে করতে পারি, দ্য ইকুয়েশন বিকামস 35 MCQs ইন 70 মিনিটস, যেটা কিন্তু সম্ভব। তো প্র্যাকটিসটাকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে 10খানা কোয়েশ্চেন আমি দেখা মাত্র করে নিতে পারি। এরপর আরেকটা জিনিস আমি বলবো, যখনই আজকের পর থেকে যখনই কোনো প্রবলেম সেট সলভ করছো, ড্রপ ইউর পেনটাকে নামিয়ে রেখে আগে এই 45টা কোয়েশ্চেন দেখে নাও। দেখো যে দেখার সঙ্গে সঙ্গে 4-5টা কোয়েশ্চেন আজকের দিনে 4-5টা কোয়েশ্চেন দেখে হয়ে যাচ্ছে কিনা, তো সেইগুলো আগে মার্ক করে নাও। এতে সাইকোলজিক্যালি তুমি অনেকটা এগিয়ে থাকবে। তোমার মনে হবে যে টাইম আমি 1 ফোঁটাও নষ্ট করলাম না, অথচ আমি 20 মার্কস পেয়ে বসে আছি। আমার ইকুয়েশনটা কিন্তু আর এখন 45 কোয়েশ্চেনের জন্য নয়, তাই না? তাহলে তুমি একটা ভালো শুরু করতে পারবে। অনেক ক্ষেত্রে এটা দেখি যে পরপর 3টে কোয়েশ্চেন আমার অজানা বা একটু ট্রিকি, আমি করতে পারলাম না বা আমি করলেও আমি শিওর নই, তারপর থেকে যথারীতি সহজ প্রশ্ন। এবার মাথার মধ্যে কিন্তু ওইটাই ঘুরছে যে আমি 3টে প্রশ্ন ছেড়ে দিয়েছি, আর ছাড়লে পরে কিন্তু আমার খুব মুশকিল হয়ে যাবে, বা 3টে প্রশ্ন আমি শিওর নই। সেই জন্য সবার আগে প্রথম শেষ দেখার কোনো দরকার নেই, পুরো কোয়েশ্চেনটা থরলি একবার দেখে নাও। সেখানটা তুমি দেখতে পাবে যে অ্যাটলিস্ট 5 থেকে 10টা প্রশ্ন তোমার জানা। যদি তোমার প্রিপারেশন এবং প্র্যাকটিস ঠিকভাবে হয় তাহলে তুমি জানা প্রশ্ন পাবে, এবং জানা প্রশ্ন যখন তুমি কোনো টাইম খরচা না করে করতে পারবে তখন তুমি অনেকটা ভালো জায়গায় থাকবে। যে একটা অজানা প্রশ্ন আসলেও বা একটা লম্বা কোনো সলিউশনের প্রশ্ন আসলেও আই হ্যাভ দ্য টাইম টু ইনভেস্ট, কারণ আমি 10খানা প্রশ্ন তো আমি এমনিই করে ফেলেছি। ঠিক আছে? তো আজকে যে চার্টটা দেখালাম, এই চার্টটা আমার মনে হয় তোমাদের খুব কাজে লাগবে। ফিডব্যাক দাও যে এই চার্টে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, কনসিস্টেন্টলি ফিডব্যাক দাও, তাহলে আমিও নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবো, আমি আরও অন্য কোনো প্ল্যান বলতে পারবো। আমার যা মনে হলো আমি সেই অনুযায়ী, আমার অভিজ্ঞতা অনুযায়ী তোমাদেরকে
এই প্ল্যানটা বললাম। এবং আবার আমি 3টে জিনিস মনে করিয়ে দিই। প্রথম, বিশ্বাস করতে হবে যে আমি 180তে 180 পেতে পারবো, আগে তো এটা বিশ্বাস করতে হবে। তারপরের যেটা ব্যাপার, গিভ আপ করা চলবে না এবং কাট অফ নিয়ে চিন্তা ভাবনা করা চলবে না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকের দিনে এই দুটো জিনিস মাথায় ঢুকিয়ে নাও। ওকে, দেখা হবে আবার পরের ভিডিওতে। চলো, টাটা, গুড নাইট।